5 বছর পর দেশে ফিরছে নীল আর ওর বেস্ট ফ্রেন্ড আয়াত। ঝাড়া মোছার কাজ করছিল নিশু। কলিং বেল বেজে উঠতে বিরক্ত হয়ে দরজা খুলতে গেল। দরজা খুলে এভাবে কেউ ঝাড়ু হাতে দাঁড়িয়ে থাকবে নীল ভাবতে পারেনি। নিশুকে দেখেই আয়াতের হাসি পেয়ে গেল। নীলের মাথায় ঢুকছে না এই মেয়েটা কে। নিশু বললে, কাকে চাই? নীল বলে, ঝাড়ু নামাও। নিশু যে এতক্ষণ ঝাড়ু উঁচিয়ে রেখেছিল সেদিকে ওর খেয়ালই ছিল না। এমনিতে কাজ করছিল, তার উপর ওরা এসে বিরক্ত করছে। আয়াত দেখে যদিও ততটা খারাপ লাগেনি, কিন্তু নীলকে দেখে একটু ভালো লাগেনি। যদিও চেহারাটা একদম হিরো টাইপ, তবে প্রচণ্ড তেড়া মনে হচ্ছে ছেলেকে। নিশু বলে, নামাবো না, আগে বলুন কাকে চাই। নীল বলে, দেখি সরো, ভেতরে ঢুকতে দাও। নিশু এবার দরজা আগলে দাঁড়ালো। নিশু বলল, না, না বললে এক পাও নড়বো না। আয়াত মুচকে এসে বলল, এইটা নীলাশ হাসানদের বাসা না? নিশু বলে, হ্যাঁ। নীলাশ হাসানদের কী হন আপনি? নীল বলে, তুমি নীলাশ হাসানের কী হও? নিশু বলে, আমি ওনার বউ বউ হই। আপনার কোনো সমস্যা? আয়াত নীলের দিকে তাকিয়ে আছে। নীল একবার তাকিয়ে ওর পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। মেয়েটার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে, কি বলছে এই মেয়ে এসব? আয়াত বলে, তুমি নীলেশ হাসানকে চেনো? নীল বলে, তুই থামবি? আয়াত নিশুর দিকে তাকিয়ে বলল, দয়া করে একবার আপনার শাশুড়ি মাকে ডাকুন তো। নিশু গলা চড়িয়ে ডাক দিল, আম্মা। নিশু চিৎকারে নীলের মাথায় আগুন ধরে যাচ্ছে। ও তাড়াতাড়ি কানে হাত দিয়ে বলল, উফ আল্লাহ, কই থেকে এটা তুলে আনলা? ইলারা বেগম বিড়বিড় করে নিশুকে বকছিলেন, কতবার করে এই মেয়েকে এইসব করতে নিষেধ করেছেন। কে শুনে কার কথা? লেখাপড়া বাদ দিয়ে উনি এখানে জিগিরি করছেন। হঠাৎ নিশুর চিৎকার শুনে উনি তাড়াতাড়ি নিচে নেমে এলেন। ইলারা বেগম বলে, পাঁচি মেয়ে দরজায় দাঁড়িয়ে চিৎকার দিচ্ছিস কেন? সামনে এগোতে দেখলো নীল দরজায় দাঁড়িয়ে আছে। ইলারা বেগম দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। নিশু এখনো ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ইলারা বেগম ধমকে উঠলেন, কি হলো, এখনো এইভাবে ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? পেটাবি নাকি? আয়াত মুচকে এসে বলল, আপনি না এলে মনে হয় সত্যি সত্যি পেটাতো আন্টি। নীল বলে, এত বড় সাহস ওর আছে নাকি? কোথাকার কে নীলাশ হাসানকে ঝাড়ু পেটা করবে? নিশুকে একটা ভেঙচি দিয়ে হাত থেকে ঝাড়ুটা ফেলে দিল। ও ভাবছে তার মানে এই ছেলেটাই নীলাশ হাসান। ছি, এতক্ষণ কি বলছে ও এসব? নীল বলে, নীলাশ হাসানের বউ? নিশু চলে গেলে ইলারা বেগম ওদের নিয়ে নীলের রুমে গেল। ইলারা বেগম নীলকে উদ্দেশ্য করে বললেন, চেহারার কি হাল করেছিস দেখেছিস? এবার আর তোকে আমি যেতে দিচ্ছি না। আয়াত নীলকে খোঁচা দিয়ে বলল, এবার মনে হয় না এমনি তো যাবে। নীল বলে, পাগল নাকি তুই? আমি না গেলে ওখানের কি অবস্থা হবে জানিস? ইলারা বেগম বলে, জানি, কিন্তু তুই ওখানে থাকলে যে তোর মা শান্তিতে থাকতে পারে না সেটা জানিস না? নীল ইলারা বেগমের গলা জড়িয়ে ধরে বলল, ওরে আমার মেয়েটা। ইলারা বেগমের মনে হলো উনি যেন ওনার প্রাণটা ফিরে পেয়েছেন। ছেলেটা না থাকলে বাড়িতে বড্ড ফাঁকা লাগে। ইলারা বেগম বলে, যত যাই করো, এবার আর আমি তোমাকে যেতে দিচ্ছি না। নীল বলে, আচ্ছা ঠিক আছে, সেসব পরে হবে, এখন বলো তো ইস্যু ফেরেনি এখনো? ইলারা বেগম বলে, ওর ফিরতে আরও ঘন্টাখানেক লাগবে, পরীক্ষা চলছে। নীল বলে, ও। নীল কি যেন ভাবলো, তারপর ইলারা বেগমের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, নিচে যে মেয়েটাকে দেখলাম ওকে? আচার আচরণে তো বুয়া মনে হলো, যেভাবে গলা চড়িয়ে ডাকছিল, কিন্তু দেখে মনে হলো পড়ালেখা জানে। ইলারা বেগম বলল, তোদের সাথে মজা করেছে, এমনিতে খুব ভালো। আমার বান্ধবী মালিহার মেয়ে, ওর বাবা মানে মালিহার স্বামী জামান সাহেবের বদলি হয়েছে চিটাগাং, তাই আপাতত কিছুদিন আমাদের বাসায় থাকবে ও। যাই হোক, তোরা ফ্রেশ হয়ে নি, সবাই একসাথে লাঞ্চ করবো, আমি নিচে যাচ্ছি। নীল আয়াতের দিকে তাকিয়ে বলল, জাস্ট 5 মিনিট মা, আমি ফ্রেশ হয়ে আসছি, বলে ওয়াশরুমের দিকে দৌড়। আয়াত বলল, খবরদার তুই আগে ওয়াশরুমে ঢুকবি না। ওর কথা শেষ হওয়ার আগে নীল ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। আয়াত বলে, এই ছেলে এবার কখন বেরোবে আল্লাহই জানে। ইলারা বেগম রুমে এসে নিশুকে বকছেন। ইলারা বেগম বলে, তোর কি কোনো আক্কেল আন্দাজ নেই? এভাবে ঝাড়ু হাতে নিয়ে কেউ দাঁড়িয়ে থাকে? নীলে একা হলে এক কথা ছিল, সাথে ওর বন্ধুও ছিল, তুই এভাবে দরজা খুলতে গেলি কেন? আমার ঘরে কাজের মেয়ে নেই। নিশু বলল, আমি কি জানতাম নাকি তখন ওরা আসবে? ইলারা বেগম বলে, সেটা না হয় বুঝলাম, কিন্তু এইভাবে গলা চড়িয়ে ডাকছিলি কেন? নিশু বলে, আমি ভেবেছিলাম অন্য কেউ, তাই মজা করছিলাম। ইলারা বেগম বলল, যা ফ্রেশ হয়ে আয়, চেহারা শুরু তো কাজের মেয়ের মতো বানিয়ে রেখেছিস, বাদর মেয়ে। খবরদার যদি আর এমন করেছিস। নিশু চট করে ইলারা বেগমের গলা জড়িয়ে ধরে বলল, তুমি আমার উপর রেগে আছো খালামণি? ইলারা বেগম বলল, রাগ করার মতো কাজ করলে রাগ করবো না? নিশু বলে, সরি, আর কখনো এমন করবো না। ইলারা বেগম বলে, আর এমন করলে আমি কি এমনি এমনি ছেড়ে দেবো নাকি? যা ফ্রেশ হয়ে আয়। আয়াত ওয়াশরুমের দরজা ধাক্কাচ্ছে। আয়াত বলে, এই নীল। নীল বলে, ইয়েস ব্রো।
আয়াত বলে তাড়াতাড়ি বের হ প্লিজ। নীল বলে আমার দেরি হবে, তুই পাশের রুমে যা, ইস্যু তো এখনো ফেরেনি, ওর রুমে যা। আয়াত বলে এটা কেমন কথা, আয়াতের সাথে ইস্যু ছাড়া এই পরিবারের সবারই ভালো সম্পর্ক, কিন্তু ইস্যুর সাথে একদম বনবিনা নাই। সে যাই হোক, হুট করে একটা মেয়ের বেডরুমে তো ঢুকে যাওয়া যায় না, যদিও সে এখনো নেই। নীল জানে আয়াত ভুলে ওই রুমে কিনে দিয়ে যাবে না, তাই এমন করছে। আয়াত বলে আল্লাহ তোর বিচার করুক হারামি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, নীল এখনো বের হয়নি। এই ছেলে ইচ্ছে করে এমন করছে। আয়াত চুপচাপ বেডের উপর বসে আছে। আজকে বের হোক নীল। ইলেনা বেগম নিশুকে পাঠিয়েছে ওরা কি করছে এতক্ষণ দেখে আসার জন্য। দরজার কাছে এসে নিশু টোকা দিল। নিশু বলে আসবো। আয়াত বলে জি আসুন। নিশু ভেতরে ঢুকতে আয়াতের চোখ কপালে উঠে গেল। একবার একবার অন্যরকম লাগছে। ফর্সা গায়ের রং, সাথে কালো সালোয়ার কামিজ, এক কথায় অসাধারণ। তবে তখনকার চাইতেও অনেক আলাদা লাগছে। ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নিশু লজ্জা পেয়ে গেল। নিশু বলে আসলে খালামণি পাঠিয়েছে আপনাদের দেরি দেখে। আয়াত মুচকে এসে বলল খালামণি মানে আপনার শাশুড়ি মা? নিশু বলে ইস কি বলতে যে কি বলে ফেলে নিজেও জানে না। তবে আর যাই হোক, নীলের মতো এমন ঘাটতারা ছেলেকে বিয়ে করে জীবনটা ছাড়খাড় করার কোনো মানে হয় না। তখন আসলে আপনাদের সাথে দুষ্টুমি করছিলাম, সরি, এমন করাটা একদমই উচিত হয়নি। আয়াত বলে আচ্ছা যাই হোক, আপনার নামটা কিন্তু জানা হলো না। নিশু বলে জি আমার নাম জরিনা বেগম। আয়াত হা হয়ে আছে। এত সুন্দর একটা মেয়ের নাম জরিনা কি করে হয়? আচ্ছা ও কি মজা করছে? দেখে তো মনে হচ্ছে না। নিশু বলে আপনার নাম? আয়াত এখনও শখ কাটিয়ে উঠতে পারেনি। নিশু বলে কী হলো আপনার নাম? আয়াত বলে হ্যাঁ। নিশু বলল বলছি আপনার কি হয়েছে? আয়াত বলে না কিছু না। নিশু বলে উনি কোথায়? আয়াত বলে কে? নীল 1 ঘন্টা হয়েছে ওয়াশরুমে ঢুকেছে, এখনও বের হয়নি। নিশু বলে এতক্ষণ কি করছে উনি? কোনো বিপদ আপদ হয়নি তো? অবাক হয়ে বলল। ওয়াশরুম থেকে নীলের গুনগুন করে গানের আওয়াজ আসছে। আয়াত আয়াত বলে শুনলেন? ইচ্ছে করে এমন করছে ফাজিলটা। নিশু বলে আপনি ওনাকে কিছু বলছেন না কেন? আয়াত বলে অনেকবার ডেকেছি, বের হচ্ছে না। ইচ্ছে তো করছে বাচ্চাকে ডুবিয়ে রাখে কতক্ষণ। নিশু বলে ঠিক আছে আপনি আমার সাথে আসুন, আপনাকে গেস্ট রুমে নিয়ে যাচ্ছি। আয়াত নিশুর পেছন পেছন বেরিয়ে হারে ধরল। নিশু বেরিয়ে যাওয়ার সময় কি মনে করে ওয়াশরুমে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে গেল। আয়াত বলে এইবার ঠেলা বুঝবা নীল। 8 ঘন্টা হয়ে গেছে, আয়াতের কোনো সাড়া শব্দ না পেয়ে নীল ওয়াশরুম থেকে বেরোনোর জন্য দরজা খুলে, কিন্তু এই কি দরজা তো খুলছে না কেন? আয়াত কি বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে গেল? এবার কি হবে? ভাগ্য ভালো ফোনটা ভেতরে নিয়ে ঢুকেছে। আয়াতকে কয়েকবার ফোন দিল, কিন্তু ধরছে না। ধরবে কি করে? ও তো ফ্রেশ হচ্ছে। ফোনের আওয়াজ পেয়ে নিশু স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো নীল ফোন দিচ্ছে। নিশু একবার ভাবলো আয়াতকে ডেকে বলবে যে নীল কল করছে, পরে ভাবলো একটু শিক্ষা হোক বজ্জাত ছেলেটার। ও ফোনটা সাইলেন্ট করে রেখে দিয়ে বেরিয়ে গেল। ইস্যু ভার্সিটি থেকে সবাই ফিরেছে। আজকেও তানিমের বাচ্চা ওকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে। ওর মেজাজ চরম খারাপ হয়ে আছে। ও এসে সোজা উপরে চলে গেল। নিশু ওর পিছন পিছন উপরে গেল। ইস্যু বলল ভাবি কি উনি? ওনার জালে ক্যাম্পাসে যাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে। নিশু বলে পরীক্ষা কেমন হয়েছে? ইস্যু বলল তানিমের আন্ডা। নিশু বলল এ আবার কেমন কথা? ইস্যু বলল তুই জানিস আজকে আমাকে কি বলেছে? নিশু বলে কি বলেছে? ইস্যু আমি নাকি একটা মুরগি, তাই পরীক্ষা খাতায় সবসময় আন্ডা পাই। নিশু বলে তুই কি বলেছিস? ইস্যু বলে আমি বলেছি আপনি একটা অ্যানাকন্ডা। নিশু বলে তারপর? ইস্যু বলল তারপর আর কি? কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে। নিশু বলে উনি যে কেন তোর সাথে এমন করে বুঝি না। তখন ইস্যু বলে জানিস না ভালো মানুষের শত্রু বেশি। নিশু একটা মুচকি হাসি দিয়ে বলল আমি তো ভুলেই গিয়েছিলাম। ইস্যুকে নিয়ে নিচে নামতেই ইলারা বেগম ডাক দিল কী রে নীল নিচে আসছে না কেন? আয়াত কিছু বলার আগে নিশু বলে উঠলো খালামণি আমি ওনাকে ডাকতে গেছিলাম, বললো মাথা ব্যথা করছে, উনি এখনও ঘুমাবেন, কেউ যাতে ডিস্টার্ব না করে। আয়াত অবাক হয়ে গেল। ইলারা বেগম বলে এই ছেলে কখন কি করে নিজেও জানে না। তখন বলল খিদে পেয়েছে, এখন বলছে ঘুমাবে, তাই তো বই চেহারা এমন হাল হয়েছে কি করে? ওখানেও নিশ্চয়ই খাওয়া দাওয়া অনিয়ম করেছে। ঠিক আছে তোরা সব বসে যা। আয়াত ইশারায় নিশুকে জিজ্ঞেস করলো কি হচ্ছে এসব। নিশু একটা মুচকি হাসি দিয়ে বোঝালো নাথিং। সবার খাওয়া দাওয়া শেষ। এমন সময় ইলারা বেগমের ফোনটা বেজে উঠলো। নিশু বলল আমি নিয়ে আসছি খালামণি। রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে নিশু চুমকে উঠলো। সর্বনাশ, নীল কল দিয়েছে। এখন যদি খালামণিকে সব বলে দেয়। উফ, কেন যে তখন খালামণিকে মিথ্যে কথা বলতে গিয়েছিলাম? কি দরকার ছিল ইচ্ছে করে ওর পিছে লাগার? আর কোনো উপায় না পেয়ে নিশু ফোনটা সুইচ অফ করে দিল। ইলারা বেগম বলল কী রে ফোন কই? নিশু বলে রেখে এসেছি। ইলারা বেগম বলে কেন? নিশু বলে কল সেন্টার থেকে ফোন এসেছিলো তাই। গল্প করতে করতে প্রায় বিকেল হয়ে গেল। এর মধ্যে নীলের কথা কারো মনেই নেই। আয়াতের সাথে নিশুর বেশ ভালোই জমে উঠল। আড্ডা শেষ হতে সবাই যার যার রুমে চলে গেল। নিশু উঠে চলে যাচ্ছিল। আয়াত পেছন থেকে ডাক দিল
নিশু নিশু বলে, কিছু বলবে? আয়াত বলল, নীল? নিশু বলে, ওহ মাই গড, ও ভুলে গেছিল নীলের কথা। লাফ দিয়ে সিঁড়ি বেয়ে ওঠা শুরু করলো। রুমে ঢুকে আগে ওয়াশরুমের দরজা খুলে দিল। ইস্যুও এসেছে সাথে। দরজা খুলতে নিশুর হাত পা কাঁপা শুরু করে দিল ভয়ে। ইস্যু বলল, ভাইয়া? রুমে এসে ফোন হাতে নিতে দেখলো নীলের অনেকগুলো মিসড কল। ফোনটা ফেলে রেখে নিচে গল্প করতে গিয়েছিল, কিন্তু নীল এতবার কল দিল কেন ইস্যু বুঝতে পারছে না। তাই দৌড়ে নীলের রুমে চলে গেল। ইস্যু বলে, ভাইয়া? চিৎকার দিয়ে আয়াত দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকলো। বাথটাবের উপর বসে আছে। ইস্যু বলল, তুই এখানে কেন? নীল বসে আছে তো বসে আছে, কোনো জবাব দিচ্ছে না। আয়াত ওকে হালকা হালকা জাঁকে দিচ্ছে। নীল, আর ইউ ওকে? নীল উঠে বেরিয়ে গেল। ও বেরোতে নিশু খেয়াল করলো বাথটাবের ওপর রক্ত লেগে আছে, ওয়াশরুমের আয়নাটাও ভাঙা। নিশু দৌড়ে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ইস। নীল ঝটকা মেরে হাতটা সরিয়ে নিল। আয়াত আস্তে করে ডাক দিল, নীল। নীল এবার মুখ খুলল। তুই যদি এখন আমার সাথে একটা কথা বলেছিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নীল ধারণা আয়াতই ওয়াশরুমের দরজা লাগিয়েছে, তাই সব রাগ ওর উপর। আয়াত চুপ হয়ে গেল। এখন কিছু বলে লাভ হবে না, ওর রাগ পড়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু নিশুকে চুপ করানো গেল না, ও শুরু করে দিল। তখন নিশু বলল, এত চিৎকার করে বলার কিছু নেই, জানো না এটা ভদ্রলোকের বাড়ি। নীল ব্রু কুচকে ওর দিকে তাকিয়ে আছে। আয়াত আর ইস্যু হা করে তাকিয়ে আছে। নিশু বলল, কী হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? নীল ইস্যুর দিকে তাকিয়ে দাঁতে দাঁত খিচে বলল, এই মাথা খারাপের মেশিনটাকে আমার সামনে থেকে সরা ইস্যু, আমার মেজাজ এমনিতে খারাপ হয়ে আছে। আয়াত বলল, প্লিজ জরি, তুমি এখন এখান থেকে যাও। নীল বলে, জরি? ইস্যু দৌড়ে এসে নিশুর হাত চেপে ধরে বলল, প্লিজ চল এখান থেকে। নিশু বলে, না, যাব না। সিচুয়েশন খারাপ দেখে আয়াত নীলের কাছে গিয়ে বলল, সরি নীল, আসলে গল্প করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে খেয়ালই করিনি। নীল তখন বলে, আমি তোর কাছে কিছু শুনতে চেয়েছি। আয়াত বলে, সরি। নিশু তখন বলে, তুমি ওকে বকছো কেন? দরজা তো লাগিয়েছে আমি। ইস্যু এবং আয়াত দুজনেই মাথায় হাত। বোকামে কি সর্বনাশ করেছে। নীল রেগে গিয়ে ফুলদানিটা সোজা ড্রেসিং টেবিলের আয়নায় বরাবর মারল। নিশু ভয় পেয়ে গেছে। নীল ও দু বাহু চেপে ধরে বলল, কি বললে তুমি? নিশু বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি। নীল বলে, এইবার বুঝবে। নীল আয়াত আর ইস্যুকে বের করে দিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। ওরা বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু নীল খুলছে না। নিশু ভয় পেয়ে গেছে। কি করতে চাইছে নীল? নিশু বলল, কি হলো, দরজা বন্ধ করলেন কেন? নীল বলল, কারণ আমি এখন তোমাকে নাচাবো। নিশু বলল, মানে? নীল বলে, মানে যা শুনেছ তাই। নিশু বলল, কেন? নীল বলে, আমি বলছি তাই। নিশু বলে, আমি কেন তোমার কথা শুনবো? নীল বলে, ঠিক আছে, নাচতে না চাইলে অন্য কিছু করবো, রাজি। নিশু এবার নরম হয়ে এলো। নিশু বলল, দেখো, ভুল তো মানুষই করে, তাই না? আর সে ভুল কয়জনই স্বীকার করতে পারে বলো? আমি আমার ভুল স্বীকার করেছি, প্লিজ। নীল বলে, তাই নাকি? ঠিকই বলেছো, তুমি তো ভুল তো মানুষই করে, আর সে ভুলের জন্য শাস্তি কয়জন দিতে পারে? আমি এখন তোমাকে শাস্তি দিব। নিশুর ভয়ে কাঁদো কাঁদো অবস্থা, মনে মনে নিজেকে গালি দিচ্ছে, ঠিক হয়েছে, সেধে সেধে কেন এই ছেলের সাথে ঝগড়া লাগতে গেলি? নীল বলল, তো তুমি রেডি? নিশু বলল, না। নীল বলল, 1 মিনিট, আমি রেডি করে দিচ্ছি। নীল বলেছে ঠিকই, কিন্তু একটু নড়ছে না। নিশু ভালোই বুঝতে পারছে নীল ওকে কিছুই করবে না, ভয় দেখাচ্ছে, তবুও একটু বাজিয়ে দেখতে চাইল। নিশু নীলের একেবারে সামনে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, কি হলো, আমাকে রেডি করে দেবে না? নীল থতমত খেয়ে গেছে, বলে কি এই মেয়ে? নীল বলে, দেখো, আমি কিন্তু সত্যি আজকে ছাড়ছি না। নিশু বলে, ধরেছ কখন যে ছাড়বে বলছো? নীল বলে, বুঝেছি, এই মেয়ে আমাকে টিচ করছে। নীল এবার ওর দিকে এগোতে লাগলো। নিশু ভয় পেয়ে গেল। নিশু বলল, কি হলো, তুমি এদিকে আসছো কেন? নীল কিছু বলছে না। বাধ্য হয়ে নিশু চিৎকার করে বলে উঠল, তুমি যা বলবে আমি তাই শুনবো। নীল মনে মনে হাসছে ওর কাণ্ড দেখে। নীল বলে, এইবার লাইনে এসেছো, দেখি শুরু করো। নিশু বলে, কি শুরু করব?
নীল বলে, কেন নাচবে? নিশু চুপ হয়ে গেল। নীল বলে, যতক্ষণ না নাচবে ততক্ষণ শাস্তি মাপ। নাচ বন্ধ হলে ওয়াশরুমের ভেতরে ঢুকিয়ে দেব। নিশু তো অবাক। নীল বলে, ওকে, আমি গান প্লে করছি। নিশু বলে, তোর বউয়ের কপাল আল্লাহ এত খারাপ কেন করলো? আহারে বেচারি। নীল দিলবার দিলবার শুরু করে দিল। নিশু থাবলার মতো ওর মুখের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। বাইরে থেকে আয়াত আর ইসু কিছু বুঝতে পারছে না গানের আওয়াজ শুনে। আয়াত বলছে, কি হচ্ছে ভেতরে বলো তো? ইসু বিরক্ত হয়ে বলল, আমি কি জানি, তুমি যেখানে আমিও তো সেখানে। আয়াত বলে, সেটা ঠিক করে বলা যায় না। ইসু এবার মুখ বাঁকিয়ে শুরু করলো, আমি কি করে জানবো বলুন? আপনি যেখানে অবস্থান করিতেছেন আমিও তো সেখানে অবস্থান করিতেছি। আয়াত তো হা হয়ে আছে। ও হাত দুটো জোর করে বলল, আমার ভুল হয়ে গেছে, তোমার সাথে কথা বলতে এসেছি, মাপ চাইছি। নীলের চেহারার কোনো পরিবর্তন নেই। ও গান চালিয়ে নিশুকে নাচার জন্য ইশারা করছে। নীল বলল, কি হলো? নিশু বলল, সুন্দর দেখে একটা গান প্লে করা যায় না? নীল বলে, অবশ্যই যায়, তবে তার জন্য মানুষটাকে সুন্দর হতে হয়। তোমার চেহারার সাথে এটাই ভালো যায়। নিশু চুপ হয়ে গেল। এত বড় অপমান! শয়তানের চেলা নীল বিলচিল পাতিল জোরেই বলে ফেলল। নীল অবাক হয়ে বলল, পাতিল দিয়ে কি করবে? নিশু বলে, তোর মাথায় বাড়ি মারবো হারামি। কিছু না। নীল বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? নিশু গানের তালে তালে হাত পা ছুটছে, ঘামে ওর পুরো শরীর ভিজে চুবে চুবে হয়ে গেছে। মনে মনে নীলের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ছে। নীল বসে বসে মজা নিচ্ছে। নিশুর হাত পা ছোড়াছুড়িতে এতটাই ব্যস্ত যে ও সামনে থাকা ভাঙ্গা কাঁচের টুকরোগুলোতে অল্পের জন্য পা দিয়ে ফেলতো যদি নীল দৌড়ে এসে ওকে সরিয়ে না দিত। দুজনে একেবারে কাছাকাছি। নিশু ওর মুখের দিকে চেয়ে আছে। নীল ওকে ছেড়ে দিয়ে দৌড়ে সরে দাঁড়ালো। ও কিছুটা ইতস্তত হয়ে বলল, অল্পের জন্য তো কাঁচের টুকরো পায়ে গেঁথে যেত। নিশু ওর দিকে চেয়ে আছে, কোনো কথা বলছে না। নীল বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? শুরু করো। নিশু বলে, যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ তুমি নও। নীল এবার ধমক দিয়ে উঠল, কি হলো, কথা কানে যায় না? নিশু বিরক্ত হয়ে বলল, মিউজিক অফ তো। নীল বললে, তুমি কি ভেবেছো আমি এত সহজে তোমাকে ছেড়ে দেবো? নেভার। ও এবার প্লে করলো, মাই নেম ইজ শিলা। নিশু বলে, তুই একটা শয়তান, খবিস, হনুমান। অনেকক্ষণ পর নিশু ক্লান্ত হয়ে বসে পড়েছে। যা নাচার নাচিয়েছে এই বজ্জাত ছেলেটাওকে। নীল ওর সামনে হাঁটু মুড়ে বসে বলল, মনে থাকবে? আর আমার পিছনে লাগার চেষ্টা করবে? নিশু তখন বলে, তোকে তো আমি ছাড়বো না। ওই মেজাজটা কন্ট্রোল করে বলল, জীবনেও না। নীল বলে, গুড, এবার যাও তো, আমার খাবার নিয়ে এসো। নিশু বলে, আমি? নীল বলে, তো আর কে? নিশু বিরক্ত হয়ে উঠে বেরিয়ে গেল। ও বেরোতে আয়াত আর ইসু ওকে ঘিরে ধরল। এতক্ষণ ভেতরে কি হচ্ছিল বলার জন্য। নিশু বলে, আমার মাথা হয়েছে, রেগে গিয়ে বলল। ওরা দুজন এবার ভেতরে ঢুকে নীলের হাব বোঝার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হলো না। এই ছেলেকে কিচ্ছু বোঝার উপায় নেই। নীল ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, তোরা কিছু বলবি? ইসু বলল, না মানে ভাইয়া, ভেতরে থেকে গানের আওয়াজ শুনলাম। কে হচ্ছিল ভেতরে? নীল বলল, তোরা বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলি, কি হচ্ছিল? ইসু বলল, না, আয়াত আমাকে বলেছে। আয়াত তো অবাক। নীল আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত বলল, না মানে গানের আওয়াজ অনেক জোরে আসছিল তো, তাই। কি করছিলি ওর সাথে তুই? নীল বলল, নাচিয়েছি। আয়াত বলে, মানে তুই এতক্ষণ তোর ওকে নাচিয়েছিস? নীল বলে, কেন, কি হয়েছে? আমি যে 4 ঘন্টা ধরে ওর জন্য ওয়াশরুমে আটকে ছিলাম। আয়াত বলে, তাই বলে এতক্ষণ? নীল বলে, কেন, দরদ হচ্ছে বুঝি? আয়াত চুপ করে গেল। নিশু যতই নীলের উপর বিরক্ত হোক না কেন, বারবার তখনকার ঘটনাটা মনে পড়ে যাচ্ছে। নীল ওর কতটা কাছাকাছি এসেছিল। নীল কাছে আসতে কেন ওর অন্যরকম একটা ফিল আসলো, ও বুঝতে পারছে না। যাই হোক, এসব বাদ দিয়ে ও নীলের জন্য খাবার নিয়ে গেল। খাবার সামনে রেখে নিশু চলে যাচ্ছিল। নীল ওকে ডেকে দাঁড় করালো। নিশু বলে, কি? নীল বলে, এদিকে এসো। নিশু কাছে আসতে নীল বলল, বসো। নিশু অবাক হয়ে যাচ্ছে ওর কাণ্ড দেখে। তবু নীল কী করতে চাইছে বোঝার জন্য ওর সামনে বসে পড়ল। নীল বলে, আগে তুমি টেস্ট করবে সব। নিশু বলল, কেন? আমি তো খেয়েছি।
নীল বলে, তোমাকে বিশ্বাস নেই, যদি খাবারে কিছু মিশিয়ে দাও তখন? নিশু নিশু তখন বলে, আমি পারবো না, খেতে হলে খাও, না হলে নেই। নীল বলে, তাই নাকি? তখনকার ডোজ মনে হয় কম হয়ে গেছে না? নিশু বলে, মানে? নীল বলে, মানে তুমি টেস্ট করবে নাকি আমি অন্য কিছু টেস্ট করব? দু হাতের তালু ঘষে নিশু বলে, কী টেস্ট করবে তুমি? নীল ওর দিকে হালকা একটু এগিয়ে বলল, মুখে বলবো নাকি প্র্যাকটিক্যালি দেখাবো? শয়তানি হাসি দিয়ে নিশু বলে, এই ছেলের বিশ্বাস নেই, আজ তো শয়তানি একটা ছেলে, ঠিক আছে। নীল ওর নাকটা টিপে দিয়ে বলল, দ্যাটস লাইক এ গুড গার্ল। নিশু টেস্ট করা শেষ হলে ও উঠে গেল। নীল আপন মনে হাসছে, সোজা কথা বললে এই মেয়ের কানে যায় না। নিশু বললে, হয়েছে? নীল বলে, হবে কি করে, এখন অত বিয়ে করিনি, অবশ্য তুমি অনুমতি দিলে বিয়ের আগে। নিশু নিশু রেগে গিয়ে বলল, অসভ্য বদমাস একটা। ও আর দাঁড়ালো না, দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। নীল আপন মনে আবার হেসে উঠল। বিকেলবেলা ছাদে উঠতে আয়াত আর নীল হা ইস্যু নিশু দুটি ছাদের কার্নিশের উপর বসে গল্প করছে। নীল দিল ইস্যুকে জোরে এক ধমক। নীল বলে, এই ইস্যু, পাজিমি শয়তানে আছর করেছে নাকি তোর উপর? নাম তাড়াতাড়ি, জোরে ধমক দিয়ে। নীলের ধমক খেয়ে ইস্যু তাড়াতাড়ি নেমে গেল, কিন্তু নিশু ঠায় বসে আছে। নীলকে ওর দিকে রাগিয়ে লোকে তাকাতে দেখে আয়াত বলল, দাঁড়া আমি দেখছি। আয়াত নিশু কাছে গিয়ে আস্তে করে ডাক দিল, এই জরি, এই সময় এখানে দাঁড়িয়ে থাকাটা ভালো নয়, নেমে যাও প্লিজ। ইস্যু বলল, দাঁড়া 1 মিনিট, তুমি বারবার ওকে জরি বলে ডাকো কেন? আয়াত বলে, তো কী বলে ডাকবো? জরি না, ওটা আমার ভালো লাগে না, তার চেয়ে জরি সুন্দর। ইস্যু ইস্যু বলল, মানে? আয়াত বলে, মানে আমি ওকে জরি বলে ডাকবো, আর তুমি এমন জেরা করছো কেন? নীল বলে, হ্যাঁ ঠিকই তো, তুই এমন জেরা করছিস কেন? তাছাড়া ওর সাথে এই নামটা ভালো যায়। ইস্যু নিশুর কাছে এগিয়ে গিয়ে বলল, এই নিশু, ওরা এসব কি বলছে? আয়াত বলল, নিশু? ইস্যু বলল, হ্যাঁ, ওর নাম নিশিতা জামান, নিকনেম নিশু। নীল হাসি দিয়ে বলল, কী বললি হিসু? নিশু এক ঝটকায় কানের উপর থেকে নেমে নীলের সামনে এসে বলল, কী বললে তুমি? নীল উল্টো দিকে ফিরে বলল, ইস্যু আমি গেলাম। নিশু চিৎকার দিয়ে বলল, নীল বিল চিল পাতিল। নীলকে থমকে গেল। তারপর নিশু সামনে এসে বলল, কী বললে? নিশু এবার ভাব নিয়ে বলল, ইস্যু আমি গেলাম। নীল কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। আয়াত ওর পিঠে চামড় মেরে বলল, দোস্ত, শি ইজ ড্যাম কিউট। আয়াতের কথা ওর কানে গেছে কিনা কে জানে, ও বিড়বিড় করে বলল, আচ্ছা কি বিচ্ছু তো এই মেয়ে। আয়াত হাসছে ওর কথা শুনে। ইস্যু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দুজনকে পর্যবেক্ষণ করছে আর বোঝার চেষ্টা করছে এদের মনের ভেতর কী চলছে। রাতের বেলা খেতে বসে নিশু এলো না। নীল আর আয়াতও টেবিলে এসে বসেছে। নিশু সন্ধ্যার দিকে খেয়ে নিয়েছে, তাই রাতে খাবে না বলেছে। নীল বলে, কিরে ইস্যু, বিচ্ছিটা এলো না? ইলারা বেগম অবাক হয়ে বলল, কে বিচ্ছু? ইস্যু উৎসাহের সহিত বলল, তুমি তো জানো না মা, এর মধ্যে কত কাণ্ড হয়ে গেছে। ইলারা বেগম বলল, মানে? ইস্যু কিছু বলার আগে নীল ধমক দিয়ে ঠান্ডা করে দিল। নীল বলে, মানে এখন আমার প্রচুর খিদে পেয়েছে। ইলারা বেগম স্বাভাবিক হয়ে বললেন, হ্যাঁ তাই তো, এক্ষুনি দিচ্ছি। রুমে এসে নীল লম্বা হয়ে শুয়ে পড়লো। আয়াত ওর পাশে এসে বসলো। আয়াত বলে, নীল? নীল বলে, হুম। আয়াত বলে, আমরা কি সত্যি আবার ফিরছি? নীল বলে, না, মিথ্যে মিথ্যে। আয়াত বলে, তোদের দুই ভাবনের এক প্রবলেম, সবসময় খালি তেড়া উত্তর, ঠিক করে কথা বলা যায় না। নীল একটা মুচকি হাসি দিয়ে বলল, এবার কি ইস্যুর মতো আমিও তোর সাথে সাধু ভাষায় কথা বলবো নাকি? আয়াত বলে, ধুর। ও বিরক্ত হয়ে শুয়ে পড়লো। নীলের ঘুম আসছে না। ও বারান্দায় গিয়ে বসলো। বারান্দায় বসতেই দেখলো ইস্যুর ঘর অন্ধকার, কিন্তু আবছা আলোতে বারান্দায় একজনকে দেখা যাচ্ছে। নীল আস্তে করে ডাক দিল, ইস্যু নাকি? নিশু বলল, না আমি। নীল বলল, ওহ, এত রাতে বারান্দায় কী করছো তুমি? নিশু বলল, আরও ভর্তা খাচ্ছে, খাবে? ওর এমন উত্তরে নীল হতভম্ব হয়ে গেল। নীল বলল, বাদর মেয়ে। নীল বিড়বিড় করতে করতে রুমে ঢুকে গেল, কি ফাজিল মেয়ে, ইচ্ছে করে তুলে আছাড় মারি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো আয়াত নেই। নিশ্চয়ই নিচে নেমে গেছে। ও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। সোফায় আয়াত একা বসে আছে। নীল বলে, কী রে, একা বসে আছিস কেন? আয়াত বলে, তো কী করবো? নীল বলে, ইস্যু কোথায়? আয়াত বলে, ওদের নাকি পরীক্ষা চলছে ভার্সিটিতে গেছে। নীল বলে, আর মিস শিশি বোতল? আয়াত বলে, সেম। নীল বলে, সেজন্যই বুঝি এমন কাব্যকান্তের মতো বসে আছিস? আয়াত বলে, মোটেও না। নীল বলে, না হলে ভালো। ব্রেকফাস্ট শেষে দুজনে সোফায় বসে আড্ডা দিচ্ছি, এর মধ্যে কলিং বেল বেজে উঠল। আয়াত বলে, কে আসলো? নীল বলে, দরজা খুললেই দেখবি। বুয়া দরজা খুলতে রুষা এসে হাজির। আয়াত চোখ মুখ কুচকে ফেললো ওকে দেখে। নীল হাসছে। রুষা এসে নীলকে জড়িয়ে ধরলো। রুষা বলে, কেমন আছো সুইটহার্ট? নীল বলে, ভালো, তুমি কেমন? রুষা বলে, এতদিন ভালো ছিলাম না, এখন অনেক বেশি ভালো। তুমি আমাকে বলোনি কেন তুমি আসছো? আমি তোমাকে রিসিভ করতে যেতাম। নীল বলে, আই এম সো সরি, আসলে তাড়াহুড়োতে সব কিছু ভুলে গেছিলাম। সব দোষ আয়াতের, ওই তো বারবার তাড়া দিচ্ছিল। রুষা আয়াতের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। হাই। আয়াত বলে, হাই। রুষা সোফাতে বসেছিল, কিন্তু নীলের গায়ের উপর হেলান দিয়ে। আয়াত বিরক্ত হতে
টিভি অন করলো। ইস্যু তানিমের রুমে বসে আছে, পাশে নিশু, দুজনেই নিচের দিকে তাকিয়ে আছে। তানিম বলে, কী লিখছো খাতায় তোমরা? ইস্যু নিশু দুজনেই চুপ। তানিম বলে, বলো কী লিখেছো ধমক দিয়ে। ইস্যু বলে, আমি খাতায় দেখেননি স্যার। আপনি খাতায় দেখেননি স্যার? আর তানিমের মেজাজ এবার আরও চটে গেল। তানিম বলল, দাঁড়াও দাঁড়াও তুমি। ইস্যু দাঁড়িয়ে গেল। তানিম বলল, এবার চেয়ারের উপর দাঁড়াও। নিশু তো অবাক। ইস্যু দাঁড়াতে তানিম বলল, এবার কান ধরে দাঁড়িয়ে থাকবে তুমি। ইস্যু ভাবছে, কানে যখন ধরাবে তখন ওনাকে আরেকটু জ্বালানো যাক। ইস্যু বলল, কার কান ধরবো স্যার? তানিম তো চুপ। ইস্যু বলল, না থাক, ধরছি। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে ইস্যুকে চেয়ারের উপর দাঁড় করিয়ে রেখেছে, পায়ে টনটন করছে। তানিম এক মনে বই পড়ছে। ইস্যু বলল, স্যার। তানিম ওর দিকে না তাকিয়ে বলল, বলো। ইস্যু বলে, না মানে মা আপনাকে আমাদের বাসায় যেতে বলেছে, ভাইয়া দেশে ফিরেছে তো তাই। তানিম বলে, তাই নাকি? কবে ফিরলো? ইস্যু বলল, গতকালকে। তানিম বলল, ঠিক আছে, আন্টিকে বলবো আমি যাব। ইস্যু বলল, কবে? তানিম বলল, আজকালকের ভেতরে যাব। ইস্যু বলল, শালার বেটা, আয় খালি একবার তুই। তানিম বলল, ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। বাসায় এসে দেখলো রুষা এসেছে। ইস্যু এগিয়ে গেল। রুষা বলল, এই ইস্যু, কেমন আছিস? ইস্যু বলল, ভালো আছি, তুই কেমন? রুষা বলল, আমি ভালোই। নিশু আর চোখে রুষাকে দেখছে। মেয়েটাকে একেবারে নীলের গায়ের উপর বসেছে, আর নীল অসভ্য একটা। নিশুর উপরে ওঠার জন্য পা বাড়াতে আয়াত বলল, দাঁড়াও নিশু, আমিও যাব। রুমে এসে নিশু ফ্রেশ হয়ে নিল। হঠাৎ রুষার কথা মনে পড়তে ভাবছে, নিশ্চয়ই ওদের ঘনিষ্ঠ কেউ হবে, নইলে নীলের সাথে এত ক্লোজ হয়ে বসতো না। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড লাগছে। ফ্রেশ হয়ে খেয়ে নিল। রুমে এসে বিছানায় গা এলিয়ে দিতে ঘুমিয়ে পড়ল। নীল রুষাকে নিয়ে উপরে আসছিল। এসে রুম ক্রস করতে দেখলো দরজা খোলা। নীল রুষার দিকে তাকিয়ে বলল, তুমি রুমে যাও, আমি একটু আসছি। রুষা যেতেই ও ইস্যুর রুমে ঢুকলো। নিশু ঘুমাচ্ছে। নীল কি মনে করেই কাঁথাটা ওর গায়ের উপর জড়িয়ে দিয়ে আবার বেরিয়ে যেতে নীলে ঘুমের ঘরে নিশু ওর হাত চেপে ধরলো। নীল মুচকি হেসে ওর হাতটা ছাড়িয়ে আবার বেরিয়ে গেল। বিকেলবেলা নিচে নামতে দেখলো আয়াত আর ইস্যু বসে মুভি দেখছে। নিশুকে দেখে আয়াত বলল, ঘুম ভাঙলো? নিশু বলল, বেশ ভালো ঘুম হয়েছে। কী করছো তোমরা? আয়াত বলল, মুভি দেখছি। উপরে এক মুভি চলছে আর নিচে এক মুভি। উপরে মুভি দেখার সৌভাগ্য আমাদের নেই, তাই নিচে বসে মুভি দেখছি। নিশু বলল, মানে? ইস্যু আয়াতের দিকে তাকিয়ে বলল, যত সব বাজে কথা। নিশু বলল, আমি কিছুই বুঝতে পারছি না, তোরা কি বলছিস? আয়াত বলল, মানে নীল এখন ওর হবু বউকে নিয়ে রোম্যান্স করতে ব্যস্ত। নিশু বলল, হবু বউ মানে? ইস্যু বলল, ঠিক তা না, আসলে রুষা আমার ফুফাতো বোন। ফুফা ফুফির ইচ্ছে ওকে ভাইয়ার বউ করার জন্য। বাবা মারও অবশ্য তেমন একটা অমত নেই, তবে মা বলেছে ভাইয়ার সাথে আলাপ করে ফাইনাল ডিসিশন জানাবে। নিশু বলল, ওহ, তার মানে বিয়েটা মোটামুটি ফাইনাল। ইস্যু বললে, এখনও তো ভাইয়াকে জানানো হয়নি। মাকে জিজ্ঞেস করতে বললো সবে দেশে ফিরেছে, কিছুদিন যাক, তারপর এসব নিয়ে আলোচনা করা যাবে। নিশু বলল, কিন্তু তার মানে হচ্ছে এই ব্যাপারে নীল কোনো আপত্তি করবে না? ইস্যু বলল, আমরা সবাই সেটাই ভাবছি। আয়াত আর ইস্যু হঠাৎ কথা বন্ধ করে টিভির দিকে মনোযোগ দিল। লাস্ট সিন চলছে। নিশু বিরক্ত হয়ে ম্যাগাজিন নিয়ে বসলো। ইলারা বেগম এসে ইস্যুকে ঠেলছে নীলের ঘরে কফি নিয়ে যাওয়ার জন্য। ইস্যু নড়তে নারাজ। ইস্যু বলল, বুয়া কোথায়? ইলারা বেগম বলল, ছুটি নিয়েছে। তাছাড়া নীলের ঘরে আমি বুয়াকে দিয়ে কফি পাঠাবো নাকি? যান না মা। ইস্যু বলল, এই নিশু, তুই যা না প্লিজ। ইলারা বেগম নিশুর দিকে তাকিয়ে বলল, যাবি? নিশু বলল, আমি? ইলারা বেগম বলল, আচ্ছা তাকে আমি যাচ্ছি। নিশু বলল, তোমার কষ্ট করতে হবে না, আমি যাচ্ছি। নিশু কফি হাতে দরজার বাইরে দাঁড়াতে ভেতর থেকে হাসাহাসির আওয়াজ আসছে। ও বাইরে দাঁড়িয়ে ভাবছে ভেতরে ঢুকবে কি না। অনেকক্ষণ ভেবেচিন্তে শেষে দরজা টোকা দিল। নীল বলল, কামিন। নিশু ভেতরে ঢুকতে দেখলো রুষা নীলের গেঞ্জি আর ট্রাউজার পরে বসে আছে। ছি ছি, বিদেশে পড়ালেখা করে এসে এই শিখেছে ওরা। রুষা ওর দিকে তাকিয়ে ব্রো কুঁচকে নীলকে জিজ্ঞেস করলো, ওকে, তোমাদের নতুন মেড? নীল হাসছে নিশুর দিকে তাকিয়ে। নিশুর রাগে গা জ্বলে যাচ্ছে। নীল বলল, হ্যাঁ। রুষা বলল, ঠিক আছে, তুমি কফি রেখে যাও। নিশুর আগে ঠাস করে ট্রেটা রেখে বেরিয়ে গেল। নীল হাসছে ওর কাণ্ড দেখে। রুষা বলে, ও এমন করলো কেন? নীল বলে, আসলে ও মায়ের বান্ধবীর মেয়ে, ওর বাবা বদলে হওয়াতে কিছুদিন আমাদের এখানে থাকবে। রুষা বলে, তুমি আমাকে আগে বলনি কেন? নীল বলল, ওকে রাগানোর জন্য। তুমি ভাবতেও পারবে না কতটা রাগী এ মেয়ে। রুষা বলল, কিন্তু মামি কি ভাববেন বলো তো? নীল বলল, আমার মনে হয় না ও মাকে গিয়ে কিছু বলবে। এর শোধ আমি উপরে তুলবে। রুষা বলল, তোমার ওপরে তুলবে মানে? এই মেয়েটার সাথে কি নীলের মেলামেশা আছে নাকি? নীল বলল, আরে বলো না, এসেছি থেকে ওর সাথে আমার ঝগড়া লেগে আছে। রুষা বলল নীল বলল, তুমি ভাবতে পারবে না যা দুষ্টু এই মেয়ে। রুষা বলল, তাই নাকি? নীল বলল, আর বলো না, সেদিন আমাকে 4 ঘন্টা ওয়াশরুমে আটকে রেখেছিল। রুষা বলে, বলো কি? এই মেয়ে তো দেখেছি ভীষণ ডেঞ্জারাস। নীল মুচকি এসে বলল, ডেঞ্জারাস কি না জানি না, স্বভাবের দিক থেকে একদম বাচ্চা। রুষা বলল,
তোমার তো দেখছি একদিনে ওর সম্পর্কে ভালোই জানাশোনা হয়ে গেছে। নীল বলল, ওই যে বললাম না, এসেছি থেকেই ওর সাথে আমার লেগে আছে। রুষার ব্যাপারটা সুবিধের লাগছে না। নীলের এত কনসার্ন কেন ওকে নিয়ে? ও টপিক চেঞ্জ করার জন্য বলল, তুমি কি আবার যাবে নাকি? নীল বলল, তেমনই তো হওয়ার কথা। নীল আর রুষা নিচে নামতে দেখলো নিশু, আয়াত আর ইস্যু সোফায় বসে গল্প করছে। নীল গিয়ে আয়াতের পাশে বসে পড়লো। আয়াতের অন্য পাশে নিশু বসে আছে। রুষা গিয়ে নীলের পাশে বসে পড়লো। ওরা সবাই হাসাহাসি করছে। নীল আর চোখে মাঝে মাঝে নিশুকে দেখছে। আয়াত বলল, তার মানে আজকে মিস ইশিকা হাসানকে তানিম ভাই ভালোই ডোজ দিয়েছে। নিশু বলল, একদম। আয়াত বলল, তো মিস ইশিকা হাসান, আপনার ফিলিংস কেমন? নিশু হাসছে আয়াতের কথা শুনে। নীল বললেন, আয়াতের বাচ্চা, খুব ভাব ওর সাথে না? নীল আয়াতের পিছন দিয়ে হাতটা নিয়ে নিশুর পেটে সুড়সুড়ি দেওয়া শুরু করলো। নিশু আয়াতের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, আয়াত। আয়াত বলল, কি হলো নিশু? নিশু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কিছু না। একটু পর পরিবেশ আবার স্বাভাবিক হয়ে গেল। নীল এবার হাতটা পেছন নিয়ে নিশুর গেঞ্জিটা হালকা উঠিয়ে দিল, কোমরে একটা চিমটি বসিয়ে। নিশু বলল, আউচ। আয়াত বলল, এই নিশু, কি হলো? নিশুর এবার মেজাজ গরম হয়ে গেল। দিল আয়াতের গালে কষে এক চড় বসিয়ে। আয়াত গালে হাত দিয়ে হা হয়ে বসে আছে। নীল মিটিমিটি হাসছে। নিশু বলল, আমি এই ধরনের দুষ্টিমি একদম পছন্দ করি না। নীল বলল, আয়াতের বাচ্চা, একদম ঠিক হয়েছে। আয়াত বলল, কিন্তু আমি করেছিটা কি? নিশু বলল, তুমি জানো না? আয়াত বোকার মতো গাল নাড়িয়ে বলল, না। নিশু বলল, তুমি আমাকে চিমড়ে দিলে কেন? আয়াত বলল, আমি? নিশু বলল, তুমি দাওনি। আয়াত বলল, কসম আল্লাহর। নিশু বলল, তাহলে আমাকে চিমটি দিল কে? নীল এমন ভাব ধরে বসে আছে যেন ও কিছুই জানে না। রুষা বলল, আচ্ছা তুমি এমন করছো কেন? একটা চিমটি তো কেউ মরে যায় না নাকি? নীল বলল, কারেক্ট। নিশু এবার নীলের সামনে গিয়ে বলল, সত্যি করে বলো তো, তুমি দাওনি তো? নীল ওর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার কোমরে কী লোশন লাগাও বলো তো? উফ, জাস্ট সফট। নিশু তাড়াতাড়ি ওর মুখ চেপে ধরল। নীল এবার অনবরত ওর হাতে চুমু দিয়ে যাচ্ছে। নিশু তাড়াতাড়ি হাতটা সরিয়ে দিল। অসভ্য একটা। আয়াত নীলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুই ওকে চিমটি দিয়েছিলি তাই না? আর মাঝখান থেকে চড় খেলাম আমি? রুষার মোটে ভালো লাগছে না এসব। নীলের এত আগ্রহ কেন মেয়েটার প্রতি? নীল বলে, সেটা ওকে জিজ্ঞেস করো। ব্রু নাচিয়ে। নিশু চুপ হয়ে গেল। আয়াত বলল, কী হলো নিশু? নিশু বলল, সরি আয়াত, আই এম এক্সট্রিমলি সরি তোমাকে ভুল বোঝার জন্য। আয়াত জোরে হেসে দিয়ে বলল, সুন্দরীদের হাতে দুই একটা চড় থাপ্পড় না খেলে জীবনের কী মানে আছে বলো তো? ইস্যু বলল, তাহলে আমি একটা মারি? আয়াত বলল, তুমি সুন্দরী সেটা কে বলল? নিশু হাসছে ওর কথা শুনে। ইস্যু বলল, আয়নায় একবার নিজের চেহারাটা দেখো। আয়াত বলল, তার কোনো প্রয়োজন নেই, আমি জানি আমি সুন্দর। নিশু বলল, ঠিক তাই, আর তোমার মনটা অনেক সুন্দর। ইস্যু বলল, চড় খেয়ে কিছু বলেনি বলে একেবারে ওর ভক্ত হয়ে গেলি? নিশু বলল, সেটাও বা কতজন পারে। যাই হোক, আমি উপরে যাচ্ছি। নিশু উপরে উঠে গেলে আয়াত আর নীল ঝগড়ায় লেগে গেল। আয়াত নীলকে ইচ্ছেমতো মারছে। আয়াত বলছে, হারামি, তুই শুধু শুধু ওকে চিমটি দিতে গেলি কেন? নীল হাসছে ওর কাণ্ড দেখে। নীল বলে, আমি চিমটি না দিলে তুই ওর সামনে এমন হিরো হতে পারতি? আয়াত বলে, সেই জন্যই তো আজকে বেঁচে গেলি। রুষা রাতে থেকে গেছে। ডিনার শেষে প্ল্যান হলো কালকে সবাই মিলে ঘুরতে বের হবে। তানিমকেও ফোন করে আনা হবে। রুষা থাকার ব্যবস্থা করা হয়েছে নীলের পাশের রুমে। রাত 1:30 সবাই মাত্র ঘুমিয়েছে। এর মধ্যে রুষার চিৎকার দিয়ে এসে নীলদের রুমে ঢুকলো। নীল আর আয়াত এক লাফে উঠে বসে পড়ল। রুষা ভয়ে চিৎকার দিচ্ছিল। নীল উঠে এসে রুষার কাঁধে 2 হাত রেখে ওকে শান্ত করলো। নীল বলল, কি হয়েছে রুষা? রুষা বলল, আমার একা ভয় লাগছে, ওই রুমে আমি তোমার সাথে ঘুমাবো। আয়াত বিড়বিড় করতে করতে বলল, সব নাটক এই মেয়ের। মাঝরাতে এসেছে দুটো ছেলের রুমে, উনি একা ঘুমাতে। রুষা ভয়ে কাঁদছে। নীল বলল, রুষা দেখো, ভয়ের কিচ্ছু নেই, আমরা সবাই আছি তো, শান্ত হও প্লিজ। রুষা বলল, আমার ভয় করছে নীল। নীল বলল, আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে।
রুষা বলল, কোথায়? নীল ওকে ইস্যুদের রুমে নিয়ে গেল। নীল বলল, ইস্যু ঘুমিয়ে পড়েছিস? ইস্যু ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে দিল। নীল বলল, যাও রুষা শুয়ে পড়ো। ইস্যু বলল, কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? নীল বলল, ও একা ঘুমাতে ভয় পাচ্ছে, তাই তোদের রুমে নিয়ে এলাম। ইস্যু রুষার দিকে তাকিয়ে বলল, তাই নাকি? আগে বলবে না? এসো ভেতরে এসো। রুষার ভেতরে ঢোকার সময় দরজাটা আরেকটু ফাঁক হওয়াতে ভেতরে নিশুকে দেখা যাচ্ছে। বেঘরে ঘুমাচ্ছে। নীল সেদিকেই তাকিয়ে আছে। ইস্যু দরজা লাগানোর সময় বিষয়টা খেয়াল করলো। ইস্যু বলল, ভাইয়া? নীল বলল, ওহ সরি, আসছি আমি। সকালবেলা ব্রেকফাস্ট করে সবাই বেরোনোর প্ল্যান করলো, কিন্তু তার আগে আয়াত বলল, আমরা কে কার সাথে যাব সেটা ঠিক করে নিলে হয় না? ইস্যু বলল, আমরা তো একসাথে যাচ্ছি। আয়াত বলল, আরে বাবা, গাড়ি যেহেতু নিচ্ছি না, তাই কে কার সাথে যাবে আসবে প্ল্যান করে নিলে ভালো হতো। একসাথে এতজন, তা না হলে অসুবিধা হবে। ইস্যু বলল, ঠিক আছে, আমি আর নিশু যাচ্ছি। আয়াত বলল, না, আমি আর নিশু। তানিম বলল, তাহলে টস হোক, কে কার সাথে যাবে। নিশু বলল, সেটাই ভালো, কিন্তু বিধিবাম নিশুর পড়ল নীলের সাথে, আয়াত ইস্যুর সাথে, আর তানিম বেচারা পড়েছে রুষার সাথে। নিশু বলল, আমি যাব না। নীল বলল, কেন? হিসু বেবি, ভয়ে তোমার হিসু পেয়েছে নাকি? নিশু এবার রাগে কেঁদে দেওয়ার অবস্থা। ইস্যু বলল, একদিনের তো ব্যাপার নিশু, তুই এত রিয়েক্ট করছিস কেন? নিশু চুপ হয়ে, ঠিক আছে আমি যাব। রুষা অনেক চেষ্টা করছিল যাতে নীল নিশুকে সাথে নিতে না পারে, কিন্তু কোনো লাভ হলো না। ওরা কিছুতে নিয়ম ভাঙবে না, তাই বাধ্য হয়ে ওকে তানিমের সাথে যেতে হলো। সারাটা রাস্তা নিশু মুখ ভার করেছিল। নীলের এখন খারাপ লাগছে, শুধু শুধু ওর জন্য বেচারি আনন্দটাই মাটি হয়ে গেল। নীল বলল, নিশু। নিশু চুপ করে আছে, ওর কথা বলতে ইচ্ছে করছে না। তবে এ প্রথম নীল ওকে নাম ধরে ডেকেছে, তাই অনিচ্ছা সত্ত্বেও ওর দিকে তাকালো। নীল বলল, সরি। নিশু বলল, ইটস ওকে। নীল বলল, জিজ্ঞেস করবে না কিসের জন্য? নিশু বলল, কিসের জন্য? নীল ওর কোমরে আরেকটা চিমটি দিয়ে বলল, কালকে রাতে এইভাবে চিমটি দেওয়ার জন্য। নিশু তো অবাক। নীল একটা শয়তানি হাসি দিয়ে বলল, মুখটা বন্ধ করো, মাছি ঢুকে যাবে তো। নিশু বলল, তুমি একটা লুচু। নীল ওর পাশে আরেকটু ঘেঁষে বসে বলল, কি আর করবো বলো, চোখের সামনে এরকম হটি বিউটিকে দেখলে কার মাথা ঠিক থাকে? নিশু গায়ের ওড়নাটা ভালোভাবে পেঁচিয়ে সরে বসলো। নীল শুধু হেসে যাচ্ছে ওর কাণ্ড দেখে। নিশু অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। নীল ওর কানের কাছে মুখ নিয়ে বলল, কি হলো হটিনটি? নিশু তখন বলে, তোমার সাথে আসাটাই আমার ভুল হয়েছে, এমন জানলে আমি আসতামই না। নীল বলে, আচ্ছা ঠিক আছে, যাও, আমি আর কিছু বলবো না। এক বাসে সিট না পেয়ে ওরা আলাদা আলাদা আসছে। জায়গাটা দূরে, তাই কেউ দেরি করতে চাইল না। যেতে যেতে এমনিতেই সন্ধে হয়ে যাবে। কালকে সারাদিন ওখানে কাটিয়ে তারপর রাতে আবার ফিরবে সবাই। ইস্যু আয়াতের কাঁধে মাথাটা দিয়ে চোখ বন্ধ করে আছে। তানিম পেছন থেকে সব খেয়াল করছে। ওর মেজাজ গরম হয়ে যাচ্ছে, তারপরও রুষাটা ওকে জ্বালিয়ে মারছে। নীল যে কী করে এই গায়ে পড়া মেয়েটাকে সহ্য করে আল্লাহই জানে। আয়াত বলে, খারাপ লাগছে ইস্যু? ইস্যু বলল, না, ঘুম পাচ্ছে। আয়াত বলে, তাহলে চোখ বন্ধ করে একটু ঘুম দাও, কাছাকাছি আসলে আমি সজাগ করে দেব। ইস্যু বলে, না, আমি ঘুমাবো না। আয়াত বলে, এইমাত্র তো বললে ঘুম পাচ্ছে, তাহলে ঘুমাবে না কেন? ইস্যু বলে, আমি ঘুমালে যদি তুমি উল্টাপাল্টা কিছু করে বসো, পুরুষ মানুষদের বিশ্বাস করতে নেই। আয়াত বলে, মাথা উঠাও ধমক দিয়ে। ইস্যু বলে, কেন? আয়াত বলে, উঠাও বলছি। ইস্যু মাথা উঠাতেই আয়াত বলল, এভাবে বসে থাকবে, খবরদার যদি আমার কাঁধে মাথা রেখেছ। ইস্যু ইচ্ছে করে ওকে রাগানোর জন্য বলছিল, কিন্তু এখন আফসোস হচ্ছে।
এদিকে ভীষণ ঘুমও আসছে। নীল বসে বসে ফোনে কি দেখছিল। হঠাৎ নিশোর মাথাটা ওর কাঁধে পড়তে তাকিয়ে দেখলো ঘুমিয়ে পড়ছে। নীল ফোনটা পকেটে ঢুকিয়ে নিশোর মাথাটা ঠিক করে দিল। ওড়নাটাও গায়ে থেকে সরে গেছে। তখন মহারানী কীভাবে পেঁচিয়ে রেখেছিল, আর এখন ঘুমের ঘরে খবরও নেই যে ওড়নাটা গা থেকে সরে গেছে। নীল ওড়নাটা ভালো করে ওর গায়ে পেঁচিয়ে দিল। তারপর পকেট থেকে টিস্যু বের করে ওর নাকের উপর জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে দিল। ঘুমের ঘরে নিশু ওর শার্ট আঁকড়ে ধরল। নীল পকেট থেকে ফোন বের করে ওর কয়েকটা ছবি তুলে নিল। এদিকে ইস্যু ঘুমিয়ে পড়েছে। ঘুমের ঘরে কখন যে আয়াতের কাঁধে মাথাটা রেখে শুয়েছে ও বলতেই পারবে না। আয়াতও আর মাথাটা সরালো না। ঘুম নেই শুধু রুষার চোখে। বক বক করে তানিমের মাথাটা পাগল করে দিয়েছে। তানিম শেষে বিরক্ত হয়ে হেডফোনটা কানে গুঁজে চোখ বন্ধ করে রইল। কাছাকাছি আসতে ইস্যু নিজেও সজাগ হয়ে গেল। এতক্ষণ আয়াতের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে ভাবতেও লজ্জা পেল। আয়াত হেডফোন কানে দিয়ে গান শুনতে ওকে উঠতে দেখে বলল, লজ্জা লাগছে না এতক্ষণ আমার কাঁধের উপর মাথা রেখে যে নির্লজ্জের মতো ঘুমিয়েছিলে? উফ, আমার কাঁধটাই ব্যথা হয়ে গেছে। ইস্যুর গেল মেজাজ খারাপ হয়ে। শুলে শুয়েছে আর কি, তাই বলে এভাবে বলবে নাকি? ইস্যু বলে, খুবিস একটা। আয়াত বলে, কি বললে তুমি? আমার কাঁধে মাথা রেখে আমাকে খবিস বলছো? ইস্যু বলে, উদ্ধার করেছেন আমাকে। আমার ঘাড়ে ব্যথা করছে এখন, এটা কোনো মানুষের কাঁধ হতে পারে? ইস্পাতের মতো শক্ত। আয়াত বলে, অসভ্য মেয়ে, মানুষের কাঁধ তো শক্তই হয়। ইস্যু বলে, মোটেও না, এই দেখো আমার কাঁধ কত নরম। আয়াত হাত দিতে গেলে ইস্যু ধমকে উঠল, দেখতে বলেছি, ধরতে বলিনি। এই জন্যেই বলে পুরুষ মানুষদের বিশ্বাস করতে নেই, সুযোগ পেলেই হয়েছে। আয়াত হাত দুটো জোর করে বলল, মাপ চাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এবার ইস্তফা দেন। ইস্যু বলল, ঠিক হয়েছে। নিশু ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ ওদের বাস বিকট শব্দ করে থামতেই ও ভয়ে নীলকে শক্ত করে জড়িয়ে ধরল। ওকে এভাবে জড়িয়ে ধরতে দেখে নীল বুঝতে পারল যে আচমকা ঘুম ভেঙে যাওয়াতে বেচারি ভয় পেয়ে গেছে। নীল বলে, মনে হচ্ছে বাসের টায়ার পাংচার হয়ে গেছে। নিশু লজ্জায় ওকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসল। নীল নেমে গিয়ে দেখল ড্রাইভার আর হেল্পার মিলে বাসের চাকা লাগানোর চেষ্টা করছে। ও আবার উঠে এসে নিশুকে বলল, নামবে নাকি? ওদের আরও ঘন্টাখানেক লাগতে পারে। নিশু নামবে কি না ভাবছে, পরে ভাবলো এতক্ষণ বসে থেকে তো লাভ নেই। ওরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে, সেই খেয়ালে নেই ওদের। অন্ধকার হয়ে গেছে। হঠাৎ মেঘের গর্জন, দুজনেরই হুঁশ এলো। নিশু বলল, কোথায় আছি আমরা? আতঙ্কিত গলায় বলল। নীল বলে, জানি না। নিশু বলল, ফিরবো কী করে? নীল বলে, চলো উল্টো দিকে হাঁটা ধরি। দুজনে আবার উল্টো দিকে রাস্তা ধরে হাঁটা ধরল। নিশু বলে, আমার ভয় লাগছে। নীল বলে, ভয় লাগলেও কিচ্ছু করার নেই, চেষ্টা করে দেখতে হবে। এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আশেপাশে দোকানপাটও সব বন্ধ হয়ে গেছে। অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না। ওরা কোনো রকমে গিয়ে একটা দোকানের ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। কিন্তু বৃষ্টির বেগ বাড়ছে আস্তে আস্তে। নিশু একেবারে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ছাট এসে ওর গায়ে লাগছে। নীল এবার ওর পাশ থেকে সরে দু হাত নিশুর মাথার দুপাশে দিয়ে একেবারে ওর মুখোমুখি দাঁড়ালো, যাতে নিশুর গায়ে বৃষ্টির ছাট না লাগে। ও একেবারে নিশুকে আড়াল করে দাঁড়িয়েছে। বৃষ্টির ফোঁটাগুলো সব ওর পিঠে পড়ছে। নিশু সেদিকে তাকিয়ে বলল, তুমি তো পুরো ভিজে যাচ্ছ। নীলও ওর দিকে চেয়ে আছে। হঠাৎ জোরে বাজ পড়তেই নিশু ওকে চাপটে ধরল। ও এভাবে চেপে ধরাতে নীলের বুকে
হাতুড়ি পেটাচ্ছে। ও নিজেকে স্বাভাবিক রাখার যথাসম্ভব চেষ্টা করছে, যাতে দুর্ঘটনাবশত কোনো ভুল না হয়ে যায়। নীল বলে, কী করছো নিশু? ছাড়ো প্লিজ। নিশু ভয়ে কাঁপছে। নীল ওকে এভাবে কাঁপতে দেখে এবারে এক হাত দিয়ে ওর কাঁধ চেপে ধরলো। নীল বলল, আরে বাবা, সামান্য বাজ পড়তে কেউ এত ভয় পায় নাকি? একটু পরে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। নিশু কিছুটা শান্ত হতে নীলকে ছেড়ে দিল। নিশু ওকে ছেড়ে দিতে আবার বাজ পড়লো। নিশু ওকে আবার ঝাঁপড়ে ধরলো। নিশু নীলকে ঝাঁপড়ে ধরতে নীলের মনে হলো ওকে হাতুড়ি পেটাচ্ছে। এভাবে জড়িয়ে ধরলে তো নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। নীল ওর পিঠে হাত রেখে আস্তে করে ডাক দিল, নিশু। নিশু বলল, হুম। নীল বলল, দেখি ছাড়ো। নিশু বলল, হুম। নীল বলল, দেখো, বাজ পড়া বন্ধ হয়ে গেছে। নিশু বলল, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না তো। নীল চুপ হয়ে, দেখতে বলছি না, শুনতে বলছি। বাজের আওয়াজ শুনতে পাচ্ছ? নিশু ওকে আরও বেশি করে চাপড়ে ধরল। নীল আর পারল না, ঠেলে ওকে সরিয়ে দিল। নীল বলল, এই এই মেয়ে, পাগল হয়ে গেছো নাকি? এভাবে জড়িয়ে ধরে কি আমাকে পাগল করবে নাকি? ধমক দিয়ে। নিশু রাগ হওয়ার বদলে মুগ্ধ হয়ে ওর কথা শুনছে। দুজনেই ভেজে যাচ্ছে, সেদিকে কারোরই খেয়াল নেই। একজন রাগে বকছে আর একজন মুগ্ধ হয়ে তা শুনছে। একটু পর নীলের হুঁশ হলো। ও আবার নিশুকে আড়াল করে দাঁড়ালো। নিশু হাসছে ওর কাণ্ড দেখে। নীল বলে, হাসছো কেন? ভ্রু কুঁচকে। নিশু বলে, এমনি। নীল বলে, না না বললে কিন্তু। নিশু বলে, কিন্তু কি? নীল বলে, প্র্যাকটিক্যালি দেখাবো। নিশু আবার হাসছে ওর কথা শুনে। নীল বলে, ভয় করছে না আমার সাথে একা এত রাতে? নিশু ওর শার্টের কলার ধরে টেনে ওর বুকে মুখ গুজে দিয়ে বলল, এখন মোটেও ভয় করছে না। নীল কি করবে বুঝতে পারছে না। ও পুরো শরীর শক্ত করে দাঁড়িয়ে আছে। এই মেয়ে আজকে ওকে পাগল করেই ছাড়বে। নিশু ওকে ছেড়ে দিয়ে ওর গাল দুটো টেনে দিয়ে বলল, তুমি জানো তোমাকে দেখতে কত আদর আদর লাগছে? ইচ্ছে করছে একেবারে খেয়ে ফেলি। নীল হা হয়ে আছে, বলছে, কি বলছে এই মেয়ে? নীল বলে, চুপ হয়ে বলে, তুমি না অন্ধকারে কিছু দেখতে পাচ্ছ না? নিশু এবার ওর গলা জড়িয়ে ধরে বলল, পাচ্ছি না তো, শুধু তোমাকে ছাড়া। নীল বলে, এই তোমাদের বংশে রাত পাগল কেউ আছে? নিশু হাসছে। নীল ওর হাত দুটো ছাড়িয়ে নিয়ে বলল, বৃষ্টি কমছে মনে হচ্ছে। এর মধ্যে নীলের ফোন বেজে উঠল। আয়াত ফোন দিয়েছে। নীল বলল, হ্যাঁ বল। আয়াত বলল, কোথায় তোরা? নীল বলল, আর বলিস না, বাসের চাকা পাংচার হয়ে গেছে, তাই আমি আর ঝালমরিচ হাঁটতে হাঁটতে রাস্তা হারিয়ে ফেলেছি। বলতেই পারবো না। বাস মনে হয় আমাদের রেখেই ছেড়ে গেছে। আয়াত বলে, বলিস কি? নিশু কি বলছে? নীল বলে, ও আর কি বলবে, আমার মাথা খারাপ করে দিচ্ছে। আয়াত বলে, ফিরবি কি করে? নীল বলে, আজকে রাতে ফিরতে পারবো বলে মনে হয় না, কালকে সকালে ব্যাক করতে হবে। আয়াত বলে, এদিকে রুষা তো আমার মাথা খেয়ে নিচ্ছে, তোরা কখন আসবি করে। নীল বলে, দেখি ওকে ফোনটা দে তো। রুষা, হ্যাঁ নীল, তুমি কোথায়? নীল, আমরা মনে হয় আজকে রাতে ফিরতে পারবো না, তোমরা কোনো চিন্তা করো না। রুষা বলে, মানে কি নীল? ওই মেয়েটার সাথে একা রাতে থাকবে নাকি? যদিও ছেলেটা নীল, তবু পুরুষ মানুষ তো। ও কিছু বলার আগে নীল ফোন রেখে দিতেই নিশু ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। নীল বলে, কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? নিশু বলে, নীলের সাথে যে রুষার বিয়ে ঠিক হয়েছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। না কিছু না, গম্ভীর গলায়। নীল বলে, সামনে এগোবে নাকি বসবে? নিশু বলে, সামনে এগোবো। নীল বলে, হঠাৎ করে কি হলো? তুমি কি ভয় পাচ্ছ? নিশু বলে, ভয় পাবো কেন? তুমি কি বাঘ নাকি ভাল্লুক? নীল বলে, না মানে। নিশু বলে, কোনো মানে না, চলো আমরা এগোই।
নীল হতাশ হয়ে বলল, চলো। দুজনে হাঁটছে, তবে আলাদা আলাদা। কিছু দূর যেতে নিশু কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে গেল। নিশু বলে, আউচ। নীল এগিয়ে গিয়ে ওর পাশে হাঁটু মুড়ে বসে জিজ্ঞেস করলো, কি হলো? নিশু বলে, পাটা মনে হচ্ছে মুচকে গেছে একেবারে, ব্যথায় ও কুঁকড়ে যাচ্ছে। নীল বলে, হাঁটতে পারবে? নিশুর গেল মেজাজ খারাপ হয়ে। দেখছে ও পায়ের ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, তাও জিজ্ঞেস করছে হাঁটতে পারবে কিনা। ও রাগ করে বলল, পারবো। নীল ওকে কোলে তুলে নিয়ে বলল, তেজ তো ভালোই, সোজাসুজি বললেই তো হয়, কোলে নিতে হবে, হাঁটতে পারবো না। এত তেজ দেখানোর কি আছে? নিশু বলে, আমি বলবো কেন? তুমি বুঝতে পারছো না আমি ব্যথায় কষ্ট পাচ্ছি? নীল বলে, আমার কেন বুঝতে হবে? তুমি আমার কে হও যে তোমাকে আমার বুঝতে হবে? মুচকি হেসে বলল। নিশু থমকে গেল ওর কথা শুনে। আসলে তো ও নীলের উপর এত রাগ দেখাচ্ছে কিসের অধিকারে? নিশু বলে, না মানে আমি যেহেতু তোমার সাথে এসেছি সেহেতু আমার রেসপন্সিবিলিটি তোমার। নীল এবার ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, রেসপন্সিবিলিটি তো মানুষ বউয়ের নেন, আমি কেন তোমার রেসপন্সিবিলিটি নিব? নিশু বলে, আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। তোমার ইচ্ছে হলে চলো, না হলে যা মন চায় তাই করো। নীল বলে, যা ইচ্ছে তাই করব, পরে আবার কিছু বলবে না তো? নিশু বলে, এই নামাও, আমাকে নামাও বলছি। নীল বলে, আচ্ছা ঠিক আছে যাও, আর কিছু বলবো না। নীল ওকে কোলে নিয়ে অন্ধকারে হাঁটছে, দুজনেই চুপচাপ। নিশু বলে, তুমি রাগ করেছ? নীল হাঁটা থামিয়ে দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। নিশু বলে, না মানে তখন আমি তোমার সাথে তখন। নীল আবার হাঁটা শুরু করতে করতে বলল, যদি বলি রাগ করেছে কি করবে? নিশু বলে, সরি। নীল বলে, নট অ্যাকসেপ্টেড। নিশু বলে, তো কী করতে হবে? নীল বলে, সুন্দর একটা হাসি দাও, তাতে হবে। নিশু লজ্জা পেয়ে গেল ওর কথা শুনে। একা এত রাতে একটা ছেলে ওকে কোলে নিয়ে হাঁটছে, অথচ ওর কোনো ভয় লাগছে না। মনে হচ্ছে রাতটা শেষ না হলেই ভালো হবে। নিশু বলে, নীল। নীল বলে, বলেন। নিশু বলে, আর কতক্ষণ এভাবে কোলে নিয়ে হাঁটবে? নীল বলে, যতক্ষণ না শ্রীমতীর পায়ের ব্যথা না কমছে। নিশু বলে, পটানোর চেষ্টা করছো নাকি? নীল বলে, তোমাকে পটানোর কি আছে? নিজেকে এত ইম্পর্টেন্স দাও কেন? নিশু বলে, খুবই একটা। নীল বলে, রাগ করে না হিসু বেবি। নিশু বলে, আরেকবার হিসু বেবি করলে তোমার মাথা ফাটিয়ে দেব, বলে দিলাম। নীল বলে, উনি যে পা ভেঙে বসে আছে উনি নাকি আমার মাথা ফাটাবে। কথাটা বললো হাসতে হাসতে। রুষা এদিকে টেনশনে সারা রাত ঘুমাতে পারেনি। সকালবেলা নীল আর নিশু ফিরেছে, কিন্তু নীলের কোলে নিশুকে দেখে ওর টেনশন আরও বেড়ে গেল। নীল সবে নিশুকে কোল থেকে নামিয়ে একটা চেয়ারে বসিয়েছে, রুষা গিয়ে ওকে জড়িয়ে ধরে কেঁদে দিল। রুষা বলল, সারা রাত কোথায় ছিলে বলো তো? টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। নিশু ওর দিকে চেয়ে আছে। রুষা নীলকে জড়িয়ে ধরাতে ওর যে কষ্ট হচ্ছে ওর বুঝতে পারছে, কিন্তু প্রকাশ করলো না। আয়াত আর এসেও দাঁড়িয়ে আছে। নীল রুষাকে ছাড়িয়ে বলল, সব বলবো, আগে ফ্রেশ হয়ে নেই। এই ম্যাডাম পা মুচকে ফেলেছে, সারা রাত এনাকে কোলে নিয়ে হেঁটেছি, তারপর সকালে বাস ধরে এসেছি, এখন আমার হাতে ব্যথা করছে। নিশুর দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে রুষা বলল, মানে? নিশুর ব্যবস্থা আমি করব, নীলের সাথে একে বেশি মেলামেশা করতে দেওয়া যাবে না।